আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা নিশ্চয় অবগত আছো, করোনা ভাইরাস বিশ্বের একটি মহামারী সৃষ্টি হয়েছে। এই ভাইরাসের কারণে স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে, স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। তাই এই শিক্ষাক্রম চালিয়ে নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অনলাইনে ক্লাস নেওয়া পরিচালনা করার জন্য। হাজী কাশেম আলী মডেল ডিগ্রি কলেজ এই কার্যক্রমের আলোকে একাদশ শ্রেণীতে নবাগত শিক্ষার্থীর উদ্দেশ্যে অনলাইন ক্লাস শুরু করেছে। আমি মোহাম্মদ আনায়েত হোসেন, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, হাজী কাশেম আলী ডিগ্রি কলেজ। একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি আমার অনলাইন ক্লাস শুরু করছি। তোমাদের ক্লাস যদি এই মহামারী করোনা ভাইরাস না থাকতো তাহলে তোমরা ক্লাসে এসে ক্লাস করতে এবং আমরা তোমাদেরকে প্রথম দিন আমাদের কাজে তোমাদেরকে আমরা বহন করে নিতাম। কিন্তু এই করোনা ভাইরাসের কারণে যে ক্ষেত্রে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম হচ্ছে না, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তাই অনলাইনে ক্লাস নেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সে আলোকে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। তোমরা এসএসসি পাস করেছ, এসএসসিতে পাস করার পরে তোমরা এসএসসিতে উচ্চ মাধ্যমিক ভর্তি হয়েছ। আমরা আশা করব যখন করোনা ভাইরাস মুক্ত হবে, পৃথিবী যখন স্বাভাবিক হবে, তখন তোমাদের আবার সেই ক্লাসে শুরু হবে, শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস শুরু হবে, তখন তোমাদেরকে আমরা আবার অবশ্যই বরণ করে নিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই মানবিক বিভাগের শিক্ষার্থী হিসেবে অনেকেই পৌরনীতি সুশাসন বিষয়টি তোমরা তোমাদের বিষয় হিসেবে নিয়েছ। তাই আমি আজকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে সুশাসন প্রথম পত্র প্রথম অধ্যায় থেকে আমি আলোচনা করব। তোমরা অনেকেই এসএসসিতে হয়তো তোমাদের এই বিষয় ছিল, তোমরা এই বিষয় সম্পর্কে তোমাদের ধারণা অবশ্যই আছে। আমরা একটু বলতে চাই, উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পৌরনীতি সুশাসন দুইটি পত্র আছে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। এই জায়গায় আমার 200 নম্বর তোমাদের পড়তে হবে। আমি আজকে প্রথম পত্র থেকে আলোচনা করব। আমাদের বিষয়ের নাম হচ্ছে পৌরনীতি সুশাসন। আমাদের আজকের বিষয়ের শিরোনাম হচ্ছে পৌরনীতি ও সুশাসন পরিস্থিতি। আমি এই ব্যাপারে কিছু কথা আলোচনা করব। আশা করি তোমরা আলোচনা শুনবে এবং ক্লাসগুলি অনলাইনে ফলো করবে, তাহলে তোমাদের অবশ্যই অনেকে উপকার আসবে। আমরা জানি মানুষ সামাজিক জীব। স্বভাবতই মানুষ সংঘবদ্ধভাবে সমাজে বসবাস করে, কারণ মানুষ
সংঘপ্রিয়, তাই মানুষ সমাজে সংঘবদ্ধভাবে বসবাস করি। আর মানুষের প্রয়োজনে, সমাজের প্রয়োজনেই মানুষ সংঘবদ্ধ বসবাস করে। মানুষ একাকী বসবাস করতে পারে না। তাই স্নেহ ভালোবাসা প্রত্যাশী মানুষ সংঘপ্রিয়তার জন্যই সমাজবদ্ধ হয়ে সমাজে বসবাস করে চায়। রাষ্ট্রবিজ্ঞানের জনক গ্রিক দার্শনিক এরিস্টটল বলেছেন, মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব, এবং যে সমাজে বসবাস করে না সে হয় দেবতা, না হয় পশু। প্রাচীন যুগে মানুষ ফলমূল সংগ্রহ করে পশু শিকার ও অন্যান্য সামগ্রী সংগ্রহের জন্য সংঘবদ্ধভাবে কাজ করত, ঘুরে বেড়াত। বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি সাধনের ফলে সভ্যতার অগ্রগতির সাথে হলেও মানুষের মধ্যে এখনও সমাজবদ্ধ হয়ে বসবাস করার সেই প্রবণতা এতটুকুও কমেনি। আজও মানুষ একে অপরের উপর নির্ভরশীল। তা আমরা বুঝতে পারলাম যে মানুষ সংঘপ্রিয়, মানুষ সামাজিক জীব, মানুষ স্বভাবতই সমাজবদ্ধ হয়ে পরিবার পরিজন নিয়ে ঐক্যবদ্ধ সমাজে বসবাস করে। বিজ্ঞানের এই যুগেও সমাজের প্রয়োজনীয়তা শেষ হয়নি। এই যুগেও মানুষ সংঘবদ্ধভাবে সমাজে বসবাস করে এবং একে অপর প্রয়োজনে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এই সুদূর অতীতে সমাজবদ্ধ মানুষ নাগরিক হিসেবে কেন্দ্র করে কতগুলো নিয়মকানুন রীতিনীতি প্রচলিত ছিল। বর্তমান সময়ও দেখা যায় সমাজবদ্ধ হয়ে মানুষ জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন নিয়মকানুন ও রীতিনীতি ও আচার অনুষ্ঠান। নাগরিক জীবনের এই আচরণ কার্যাবলী নিয়ে জ্ঞানের যে শাখা আলোচনা করা হয় তার নাম হচ্ছে পৌরনীতি। পৌরনীতি হচ্ছে জ্ঞানের যে সেই শাখা, যে শাখায় নাগরিকের আচরণ এবং কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তাই পৌরনীতি ও সুশাসন বিষয়টি নাগরিকের আচরণ এবং কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তাই এটাকে বলা হয়ে থাকে নাগরিকতা বিষয় বিজ্ঞান। সুশাসন মধ্যে একটি সামাজিক বিজ্ঞান। আমরা বুঝতে পারলাম প্রণতি হচ্ছে একটি নাগরিকতা বিষয় বিজ্ঞান এবং প্রণতি সুশাসন হচ্ছে একটি মধ্যে সামাজিক বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে আলোচনা করে চাই পরিণতির শব্দটি কোন জায়গা থেকে উৎপত্তি হয়েছে। ইংরেজি প্রতিশব্দ সিভিক শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে পরিণতি। সিভিক শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সিভিক্স এবং সিভিরাস থেকে। সিভিক্স এবং সিভিরাস শব্দের অর্থ যথাক্রমে নাগরিক ও নগর রাষ্ট্র। সুতরাং শব্দগত অর্থে সিভিক্স বা পরিণতি হইল নগর রাষ্ট্রে
বসবাসরত নাগরিকদের আচরণ ও কার্যাবলী সংক্রান্ত বিজ্ঞান। সংস্কৃত ভাষায় নগরকে পৌর এবং পৌর বা পরি এবং নগরের অধিবাসীকে বলা হয় পৌরবাসী। এই জন্যই পৌরবিজ্ঞানের অপর নাম হচ্ছে পৌরজীবন, আর নাগরিক জীবন সম্পর্কিত বিদ্যার নাম পৌরনীতি। প্রাচীন গ্রীসে এক একটি নগর ছিল এক একটি রাষ্ট্র। প্রাচীন গ্রীসের অ্যাথেন্স, স্পার্টা প্রভৃতি নগর রাষ্ট্রগুলো আয়তন ও সংখ্যায় ছিল সীমিত। নগর রাষ্ট্রের সকল সদস্যকে নাগরিক বলা হতো না। যারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত তাদেরকে নাগরিক বলা হতো। নাগরিক বলা হতো। বিভিন্ন নাগরিক বলা হতো, কারণ নগর রাষ্ট্রের যারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতো না তাদেরকে নাগরিক হিসেবে আখ্যায়িত করা হতো না। কিন্তু আজকে সেই নগর রাষ্ট্র নেই, এখন সৃষ্টি হচ্ছে আধুনিক রাষ্ট্র। সেই আধুনিক রাষ্ট্রের এখন রাষ্ট্রীয় কাজে নাগরিকের জীবন সম্পর্কে নাগরিকের জীবনচিত্র ব্যাপক পরিবর্তন চলে এসেছে। সেই কারণেই আজকে আমাদের এই পরিণতি ও সুশাসনের পরিণতির বিষয়বস্তু অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত হয়েছে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে পৌরবিজ্ঞান ও সুশাসনের সংজ্ঞা দিয়েছেন। এফ.আই. গ্লাউডের মতে যে সকল প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যাবলী ও চেতনা দ্বারা মানুষ রাষ্ট্রীয় বা রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন এবং অধিকার ভোগ করতে পারে তার অধ্যয়নই হচ্ছে পৌরনীতি। অধ্যাপক এম হোয়াইটের মতে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করা হয় তাই পৌরনীতি। তাহলে আমরা উপসংহারে বলতে পারি, নাগরিক জীবনের সাথে জড়িত সম্পর্কিত স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে যে শাখায় আলোচনা করা হয়ে থাকে তাকে পৌরনীতি বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা মোটামুটি পৌরনীতি কাকে বলে, পৌরনীতি সম্পর্কে মোটামুটি আমরা আলোচনা করেছি। আমরা আশাবাদী তোমরা হয়তো পৌরনীতি সম্পর্কে মোটামুটি ধারণা তোমাদেরকে দেওয়া হলো। আমি আশাবাদী তোমরা এই ক্লাস যদি ফলো করো, যদি ক্লাস যদি অনুকরণ করো, যদি দেখো, তাহলে তোমাদের এই ব্যাপারে ভালো একটি ধারণা অর্জন করতে পারবে। আমরা জানি পৌরনীতি একটি সামাজিক বিজ্ঞান। পৌরনীতি ও সুশাসন একটি সামাজিক বিজ্ঞান, নাগরিকতা বিষয় বিজ্ঞান। এই জায়গায় নাগরিককে নিয়েই পৌরনীতির মূল বিষয়বস্তু আলোচনা করা হয়ে থাকে। নাগরিকের অধিকার, কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, নাগরিকের স্থানীয়, জাতি, আন্তর্জাতিক ইত্যাদি বিষয় নিয়েই পৌরনীতিতে আলোচনা করা হয়ে থাকে। তাহলে আমরা মোটামুটি পৌরনীতি সম্পর্কে একটি ধারণা আমাদের হয়েছে। পৌরনীতি সুশাসন সম্পর্কে আমাদের মোটামুটি আমি প্রাথমিক ধারণা দিয়েছি। আর সুশাসন হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, সকলের অংশগ্রহণ, এই ধরনের যে বৈশিষ্ট্য যে সরকারের ভিতরে বিদ্যমান আছে তাকেই বলা হয় সুশাসন। সুশাসন হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক
যে সরকার ব্যবস্থা আছে তাকেই বলা হয় সুশাসন, কারণ সুশাসন দ্বারাই একটা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করা, একটা সমাজকে নিয়ন্ত্রণ করা যায়। সেই কারণে পরবর্তী সুশাসন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অবশ্যই সে ব্যাপারে একটা ধারণা থাকতে হবে আমাদের পরবর্তী সম্পর্কে এবং সুশাসন সম্পর্কে। আমি এখন আলোচনা করব পরিণতির পরিধীয় বিষয়বস্তু সম্পর্কে। পরিধীয় বিষয়বস্তু সম্পর্কে পরিণতি একটি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। আমরা প্রথমে আলোচনা করেছি যে পরিণতি একটি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, কারণ পরিণতি নাগরিকদের নিয়ে আলোচনা করা হয়ে থাকে। নাগরিকের উত্তম ও পূর্ণাঙ্গ জীবন প্রতিষ্ঠা করার জন্যই রাষ্ট্রের সিস্টেম উদ্ভব হয়েছে। তাই সুনাগরিকের দায়িত্ব, কর্তব্য, সচেতনতা প্রভৃতি অর্জন করার জন্যই সাধারণত আমাদের পরিণতির বিষয়বস্তু হিসাবে আমরা আখ্যায়িত করতে পারি। নাগরিকতাকে উত্তম হিসেবে গড়ে তোলার জন্যই আমাদের পরিণতি আমাদের আলোচনা করা হয়ে থাকে। মানব সভ্যতার আদি সংগঠন। মানব সভ্যতার আদি সংগঠন হচ্ছে পরিবার, কারণ পরিবারকে কেন্দ্র করেই গড়ে উঠেছে সমাজ। মানব সভ্যতার বিকাশের আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান হল পরিবার। পরিবারকে কেন্দ্র করে গড়ে উঠেছে আমাদের সমাজ ব্যবস্থা। তাই সুশাসন পরিবারের বর্তমান অতীত রূপ এবং কার্যাবলী, সমাজের বিকাশ, সামাজিক পরিবর্তনের প্রকৃতি ও কারণসমূহ, সামাজিক মূল্যবোধ, রাষ্ট্রের প্রকৃতি, উৎপত্তি ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। রাজনৈতিক মানব সভ্যতার আদি সংগঠন সম্পর্কে পৌরবিজ্ঞানের আলোচনা করা হয়ে থাকে। নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে আলোচনা। পৌরবিজ্ঞানের পরিণতি সুশাসনের পরিণতি বিষয়বস্তু আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। পৌরবিজ্ঞানের নাগরিকের অধিকার, কর্তব্য, নাগরিকের দায়িত্ব, কর্তব্য ইত্যাদি বিষয়ের উপর পৌরবিজ্ঞান বিশদভাবে আলোচনা করা হয়ে থাকে। কারণ নাগরিকের সম্পর্কে, অধিকার ও দায়িত্ব সম্পর্কে পৌরবিজ্ঞান আলোচনা করা হয়ে থাকে। রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ সম্পর্কে আলোচনা। আলোচনা পৌরবিজ্ঞান পরিণতি সুশাসনের পরিধির বিষয়বস্তু আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ সম্পর্কে আলোচনা। রাষ্ট্রের সংজ্ঞা, রাষ্ট্রের প্রকৃতি, সংবিধানের প্রকৃতি, সরকারের শ্রেণী বিভাগ, সরকারের বিভিন্ন অঙ্গ বিভাগের প্রকৃতি, গঠন, কার্যাবলী ইত্যাদি বিষয় নিয়ে পৌরবিজ্ঞানে আলোচনা করা হয়ে থাকে। তাই পৌরবিজ্ঞানের আলোচ্য সূচি ও বিষয়বস্তুর একটি গুরুত্বপূর্ণ বিষয় রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। রাজনৈতিক তত্ত্ব পৌরবিজ্ঞান ও সুশাসনের বিষয়বস্তুর মাঝখানে আরেকটি বিষয় হচ্ছে রাজনৈতিক তত্ত্ব। সুশাসন আলোচনা করা হয়ে থাকে। রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব বা মতামত সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। নাম্বার 6, পৌরনীতি নাগরিকের স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক দিক সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। পৌরবিজ্ঞানে নাগরিকের স্থানীয় দিক সম্পর্কে যেমন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ইত্যাদি স্থানীয় পরিষদ সম্পর্কে ব্যাপকভাবে আলোচনা করে থাকে। জাতীয়ভাবে আলোচনা করে থাকে জাতীয় স্বাধীনতা আন্দোলনের পটভূমি, জাতীয় স্বাধীনতার আন্দোলনের দাবি বিভিন্ন নেতাদের অবদান, জাতীয় রাজনৈতিক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ, শাসনিক আন্দোলন ইত্যাদি সম্পর্কেও আলোচনা করা হয়ে থাকে। এবং আন্তর্জাতিক দিক সম্পর্কেও পৌরবিজ্ঞান আলোচকে মানবাধিকার, জাতিসংঘ ইত্যাদি বিষয় সম্পর্কে মানবাধিকার, আন্তর্জাতিক যে সংস্থাগুলি আছে এই সম্পর্কে পৌরবিজ্ঞানে আলোচনা করা হয়ে থাকে। তাই আমরা বলতে পারি
পূর্ববিজ্ঞানের প্রতি বিষয়বস্তুর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নাগরিকের স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক দিক সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। নাম্বার 7, প্রণতি নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ দিক নিয়ে আলোচনা করে। প্রণতির আরেকটি বিষয়বস্তু হচ্ছে সুশাসনের প্রণতির বিষয়বস্তু হচ্ছে নাগরিকদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ দিক নিয়ে পৌরবিজ্ঞানে ও সুশাসনে বিস্তারিত আলোচনা করা হয়ে থাকে। নাম্বার 8, সুনাগরিকতার শিক্ষাদান। সুনাগরিক শিক্ষাদান পৌরবিজ্ঞানের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুনাগরিককে শিক্ষা প্রদান করা। সুনাগরিক অর্জনের গুণাবলী যেমন বুদ্ধি, বিবেক, আত্মসংযম ও শৃঙ্খলাবোধ সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। 9 নম্বর, রাজনৈতিক ঘটনা ও আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রগতি সুশাসন একটি দেশের বিভিন্ন রাজনৈতিক ঘটনা ও আন্দোলন সংগ্রামে আলোচনা করে। বাংলাদেশের প্রগতি সুশাসন, পলাশী যুদ্ধ, 1857 সালে সিপাহী বিদ্রোহ, ব্রিটিশ বিরোধী বিভিন্ন আন্দোলন, 1905 সালে বঙ্গভঙ্গ, 1916 সালে লাহোর প্রস্তাব, 1958 সালে ভাষা আন্দোলন, বাঙালির প্রতি বৈষম্য বঞ্চনা, 6 দফা কর্মসূচি আন্দোলন, 69 গণ আন্দোলন, 1970 সালে নির্বাচন এবং নির্বাচন ষড়যন্ত্র, 1971 সালের অসহযোগ আন্দোলন, বঙ্গবন্ধু কর্তৃক ঐতিহাসিক 7 মার্চের ভাষণ, 25 মার্চ কাল রাত্রে বাঙালি মিলনযজ্ঞ এবং বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা, 1971 সালে মুক্তিযুদ্ধ ইত্যাদি রাজনৈতিক ঘটনা সম্পর্কে আলোচনা করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা প্রণীত বিষয় সম্পর্কে যে আলোচনা করেছি, সর্বশেষ একটি বিষয় হচ্ছে আমাদের সাংবিধানিক অগ্রগতি বিষয়ক আলোচনা। পৌরবিজ্ঞান প্রণীতি সুশাসনের বিষয়বস্তুর আরেকটি হচ্ছে সাংবিধানিক অগ্রগতি বিষয়ক আলোচনা করা। অর্থাৎ প্রণীতি সুশাসনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাষ্ট্রের সংবিধান সম্পর্কে আলোকপাত করা, সংবিধানের শ্রেণী ব্যবস্থা ধারণা জন্মগ্রহণ করা, সংবিধান ব্যাপারে বিভিন্ন রকম দিক বা ধারাসমূহ বিভিন্ন সময় সংবিধানের সংশোধনী সম্পর্কে আমাদের বিভিন্ন রকম আলোচনা পুনর্বিজ্ঞানে করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নবাগত একাদশী শিক্ষার্থী, আমরা তোমাদের প্রথম একটি ক্লাস নিলাম অনলাইনে। আলোচনায় অনেক কথা বলেছি, তোমাদের হয়তো পরবর্তী আমি ক্লাসগুলি নিব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমার সুস্থতা দীর্ঘায়ু কামনা করে আমি আজকে আমার অনলাইন ক্লাস একে শেষ করছি। আসসালামু আলাইকুম।